নমস্কার, আমি রুমকি। তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে। চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের পোষণ ট্রেকার নতুন ভার্সনে আপডেট হয়ে গেছে, সেটা আমরা সবাই জানি। তবে আজকের ভিডিওর যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা হলো আগামীকালকে সুপুষ্টি দিবসের থিম। এবারে সুপুষ্টি দিবসের থিম কি, আমাদের জন্য কি নির্দেশাবলী রয়েছে, আমরা কিভাবে সুপুষ্টি দিবস পালন করব, মায়েদেরকে কি বলবো, সব কিছু নিয়েই আজকের ভিডিও। তবে 24.5 বা 24.5 ভার্সনে পোষণ ট্রেকারের কি আপডেট দিয়েছে সেটাও আজকের ভিডিওতে এক ঝলক একটু দেখে নেব যে অ্যাকচুয়ালিতে আপডেটটা কি দিয়েছে। তো দেখো, ভার্সন 24.5-এ আমরা ইতিমধ্যে কাজ করছি, যদিও খুব বিশেষ কিছু আপডেট এখানে আসেনি, তবে এখানেই একটা আগাম সূচনাও কিন্তু দিয়েছে এই আপডেটে। আপডেটেড অন 21 জুলাই 2025, গত 21 তারিখেই পোষণ ট্রেকার আমাদের আপডেট হয়ে গেছে। এবার এই আপডেটে দিলটা কি দেখো, এই আপডেটে দিয়েছে, প্রথম যেটা বলেছে সেটা হলো বাগ ফিক্স ফর eKYC পেন্ডিং ইস্যু, ইন্ট্রোডিউসড মাল্টিপল রোলস টু এ সিঙ্গল ইউজার ফিক্সড ইন্টারনাল লগিং ইস্যু ডিউরিং দ্য এফআরএস প্রসেস। এফআরএস করতে গিয়ে যে সমস্তগুলো প্রবলেম হচ্ছিল বা কেওয়াইসি করতে গিয়ে যে ইস্যুগুলো সামনে আসছিল সেটাকে রিজলভ করে দেওয়া হয়েছে। এটা মানে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই ছিল যে প্রবলেমগুলোকে সলভ করে দেওয়া হয়েছে। তবে গত 24 ঘন্টায় পোষণ ট্রেকার কোনো কাজ হয়নি এবং গতকাল সন্ধ্যে থেকে বা বিকেল থেকে পোষণ অ্যাপ আবার স্মুথ হয়ে গেছে, নর্মাল হয়ে গেছে। এবার বলেছে অ্যাডেড রাজস্থান ফর অ্যানথ্রোপোমেট্রি মডিউল। এটা প্রথম রাজস্থানে দেওয়া হলো 24.5 ভার্সনে আপাততর জন্য। তবে এখান থেকে এটুকুও স্পষ্ট যে আগামী দিনগুলোতে সমস্ত স্টেটের জন্য এটা অ্যাপ্লিকেবল হতে চলেছে। অ্যানথ্রোপোমেট্রি কি, মানে শারীরিক বিদ্যার উপরে, মানে তোমার হচ্ছে যেমন আমরা গ্রোথ মনিটরিং করে এখন হাইট এবং ওয়েট দিয়ে করছি, একটা বাচ্চার পুষ্টির মান নির্ধারণ করছি, আগামীতে এই পুষ্টির মান নির্ণয়ের যে বিষয়টা রয়েছে সেটা শুধু উচ্চতা এবং ওজনের উপর ডিপেন্ড করবে না, তার সাথে আরও অনেক কিছু ইনক্লুড করা হবে। তো এটা একটা আগাম সূচনা বা আগাম ভবিষ্যৎবাণী বলতে পারো যে আগামীতে আমাদের জন্য আরও কাজের কি ধরন পরিবর্তন হচ্ছে। এই অ্যানথ্রোপোমেট্রি নিয়ে আমি আলাদা করে ভিডিও করে দেব, ঠিক আছে? তো এবার চলে যাই সরাসরি আগামীকালকের সুপুষ্টি দিবস নিয়ে। আচ্ছা, সুপুষ্টি দিবসে যাওয়ার আগে আমরা আরেকটু দেখে নিই, পোষণ অ্যাপে কিন্তু এখন থেকে পেজটা একটু অন্যরকম হয়ে গেছে, আরও স্ট্যান্ডার্ড, আরও স্মার্ট। দেখতেই পাচ্ছ, এখন থেকে পোষণ অ্যাপ যখন আমরা খুলতে যাব তখন কিন্তু আমাদের সামনে ঠিক এরকম একটা গ্লাস কালারের স্ক্রিন চলে আসবে, যেখানে আগেও যেরকম আমরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কারকে সিলেক্ট করে নিয়ে লগ ইন প্রসিডিওর করতাম, এখনও সেরকম, শুধু সামনের যে মানচিত্রটা বা পেজটা রয়েছে সেটা অনেকটা পরিবর্তন, সেটা আরও বেশি সুন্দর হয়ে গেছে, দেখতে আকর্ষণীয় হয়ে গেছে। তো এরকম পেজ আমরা দেখতে পাবো এবং দেখার পরে গিয়ে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারে সিলেক্ট করবো, তারপরে লগ ইন করবো। এবার দেখবো সুপুষ্টি দিবস নিয়ে যে অর্ডারটা আমাদের সামনে এসেছে বা আমাদের প্রজেক্ট থ্রু এসেছে। তো এই হচ্ছে সেই জিমেলে বলা রয়েছে যে আগামীকালকে সুপুষ্টি দিবসের থিম কি এবং তার উপর একটা আইসি মেটেরিয়ালসও দেওয়া হয়েছে, আমরা সবটাই দেখব। এবং আগামীকালকের সুপুষ্টি দিবসের যে আইসি মেটেরিয়ালস রয়েছে তার পিডিএফ লিঙ্কও আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো, তোমরা সেখান থেকে আরও ডিটেলসে আজকে দেখে নেবে। তাহলে আগামীকালকে কিন্তু সেটা খুব সহজভাবেই, এত গরমের মধ্যে তো খুব সহজভাবে সুন্দর করে পালন করা যাবে। তো এবার আমরা এই জিমেলের যে অর্ডার কপিটা রয়েছে, জিমেল থ্রু যে অর্ডার কপি রয়েছে সেটাকে এবার একটু জুম করে দেখব যে সেখানে এক্স্যাক্টলি বলেছেটা কি। দেখো, এখানে বলেছে টু দ্য ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার্স, ঠিক আছে, তারপর সমস্ত ডিস্ট্রিক্টের নাম দেওয়া রয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, সমস্ত ডিস্ট্রিক্টের নাম দেওয়া রয়েছে। সাবজেক্ট রয়েছে আইসি মেটেরিয়ালস ফর কমিউনিটি বেসড ইভেন্ট ফর দ্য থিম অপটিমাল অ্যান্ড এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং জুলাই 2025, ঠিক আছে। রেফারেন্স নাম্বার দেওয়া রয়েছে, আমি এত কিছুতে যাচ্ছি না। তারপর বলেছে যে দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট আইসি মেটেরিয়ালস রিলেটেড টু সুপুষ্টি দিবস observed on the 4th Friday of each month, প্রত্যেক মাসের চতুর্থ শুক্রবারে আমরা যে সুপুষ্টি দিবস পালন করে থাকি তার উপরে এখানে বলা রয়েছে ফর জুলাই 2025, scheduled to be held on 25th July 2025 আর hereby shared with you। তো আগামী 25 তারিখে যে সুপুষ্টি দিবস সেটা নিয়ে বলা হয়েছে কি
These materials are to be disseminated to CDPOs, supervisor and Anganwadi workers for creating awareness among pregnant women, lactating mothers and their family members on the theme optimal and exclusive breastfeeding. ঠিক আছে, তো এবারে থিম হচ্ছে ব্রেস্টফিডিং এর উপরে, এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং, এবং সেটার উপরেই কিন্তু আমাদেরকে কাজ করতে হবে এবং তারপরে সিভিতে গিয়ে আপলোড করতে হবে। তো এবারের তাহলে পরে ব্রেস্টফিডিংয়ের থিমই হচ্ছে, সুপুষ্টি দিবসের থিম হচ্ছে ব্রেস্টফিডিং, এবং আগস্টের ফার্স্ট উইক আমরা জানি যে ব্রেস্টফিডিং উইক আমাদেরকে পালন করতে হয়। এবার সরাসরি চলে যাব সেই আইএসসি মেটেরিয়ালসে, যে ব্রেস্টফিডিংয়ের উপরে কী কী আইএসসি মেটেরিয়ালস আমাদেরকে দেওয়া হয়েছে। তো দেখো এখানে বলেছে 6 মাস পর্যন্ত শিশুদের শুধুমাত্র স্তনপান। অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য যে নির্দেশিকা দেওয়া রয়েছে প্রথমে, সেটা হলো জন্মের ঠিক 1 ঘন্টার মধ্যে স্তনপান কিভাবে করানো উচিত। এটা আমাদের জন্য কিন্তু নির্দেশিকা, যে আমরা মায়েদেরকে কিভাবে কি বোঝাবো যে এবং কেমনভাবে বলবো সেটার উপরে কিন্তু বলা রয়েছে। জন্মের পর যত শীঘ্র সম্ভব শিশুকে দেখতে যাওয়া এবং মাকে অনুরোধ করা এবং ঠিকমতো লক্ষ্য করা। কি লক্ষ্য করা? শিশুর মধ্যে কি একটু শিশুর মাথা কি একটু পেছনের দিকে হেলে আছে নাকি, শিশুর মা কি ঠিকঠাকভাবে শুয়ে বা বসতে পারছে কিনা, শিশুকে স্তন্যপানের জন্য যথাযথভাবে ঠিক মতোভাবে ধরা হয়েছে কিনা, স্তন্যবৃন্তের কালো বাদামি অংশ শিশু সম্পূর্ণভাবে মুখে ঢোকাতে পারছে কিনা, শিশুটি কি টানা দুধ খেতে পারছে কিনা, শিশুটি কি দুধ খাওয়ানোর সময় ঘুমিয়ে পড়ছে কিনা, এই সমস্ত যাবতীয় জিনিস কিন্তু আমাদেরকে দেখতে বলা হয়েছে, এবং তার সাথে আরও কিছু দেওয়া রয়েছে সেটাকেও কিন্তু আমাদেরকে জানতে বলা হয়েছে। এরপর আরও রয়েছে যে অঙ্গনওয়াড়ি কর্মীদের কখন স্তনপান পর্যবেক্ষণ করা উচিত। যদি শিশুর হাসপাতালে জন্ম হয় তাহলে বাড়ি আসার পরপরই আমাদেরকে দেখতে যাওয়া উচিত, আর যদি বাড়িতে হয় তাহলে সঙ্গে সঙ্গে যতটা সম্ভব প্রভোগ করা যায়, যতটা সম্ভব আরও ভালো করে বোঝানো যায় সেভাবে। কিভাবে স্তন্যপান করা দেখে বুঝতে হবে যে সদ্যজাত শিশুটি অসুস্থ নাকি সুস্থ। তো বলছে কি, যদি সদ্যজাত শিশুটি অসুস্থ হয় তাহলে সে স্তন্যবৃন্তের পুরো অংশটি মুখে নিতে পারবে না। এটা আমাদের কিন্তু এই জবে শুরু থেকে বলা হয়েছে ব্রেস্টফিডিংয়ের উপরে। একটি অসুস্থ সদ্যজাত শিশু স্তন্যপান কম করবে এবং কিছু সময় পর স্তন্যপান থামিয়ে বিশ্রাম নেবে, ঘুমিয়ে যাবে। একটু অসুস্থ সদ্যজাত শিশু খুব ধীরে ধীরে স্তন্যপান করবে এবং খেতে অনেক সময় নেবে এবং স্তন্যপান করতে করতে ঘুমিয়ে পড়তে পারে। তো এই সমস্ত যদি জিনিস দেখা যায় তাহলে পরে আমরা বুঝি যে এই বাচ্চাটি বা এই শিশুটি অসুস্থ রয়েছে, তাকে চিকিৎসার প্রয়োজন রয়েছে, তাকে সেই মতন সেই ফ্যামিলিকে কিন্তু পরামর্শ দেওয়া হয়। তো তারপর কি বলা হয়েছে, পরামর্শ সেক্ষেত্রে দেওয়া যাবে কি, যে এই সমস্ত লক্ষণগুলি যদি দেখা যায় তাহলে তার ক্ষেত্রে পরামর্শ কি দেওয়া যেতে পারে, তাকে বারবার জাগিয়ে রাখতে হবে, শিশুটি যাতে একটি স্তনের দুধ সম্পূর্ণভাবে শেষ করতে পারে তার দিকে লক্ষ্য রাখতে হবে। এই ধরনের শিশুদের 1 ঘন্টা পর পর অথবা তারও কম অন্তর্বর্তী সময়ে স্তন্যপান করানো উচিত। এবার বলছে যে, ওটা তো শুরুতেই বললাম যে হাসপাতালে প্রসব হলে একজন অঙ্গনওয়াড়ি কর্মী কী করবে। আমরা জানি যে যখন সে বাড়িতে আসবে সেই মা, তখন সঙ্গে সঙ্গে আমাদের সে বাড়ি পর্যবেক্ষণ করা উচিত, বা হোম ভিজিটের পার্ট এটা একটা, সেই মতন হোম ভিজিট করা উচিত। বাড়িতে প্রসব হলে জন্মের দিন থেকে স্তন্যপান পর্যবেক্ষণ, যদি বাড়িতেই প্রসব হয়, যদিও এখন হোম ডেলিভারি করানো উচিত নয়, বা আমরা সেটা বারবার বলি যে মা যেন হসপিটালেই যায়, ঠিক আছে, তবুও যদি ইনকেস বাড়িতেই ডেলিভারি হয়ে যায় বা হোম ডেলিভারি হয়ে যায় সেক্ষেত্রে আমাদের কি করণীয় সে সম্পর্কেও কিন্তু এখানে নির্দেশিকা দেওয়া রয়েছে। আচ্ছা, এরপরে একটা দেখবে ফরম্যাট, একটা ছক টাইপের রয়েছে যে শুধুমাত্র স্তন্যপান সুনিশ্চিত করুন। বলছে এলাকায় গত 6 মাসে শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো পর্যালোচনা। বলছে এলাকায় কতজন প্রসূতি মা আছেন তার সংখ্যা থাকবে, এদের মধ্যে কতজন মা তার শিশুকে শুধুমাত্র স্তন্যপান করিয়েছেন। ধরো 5 জন মা রয়েছে, তার মধ্যে কতজন মা কমপ্লিটলি শুধু ব্রেস্টফিডিং করিয়েছে, এদের মধ্যে কতজন মা তার শিশুকে বুকের দুধ ছাড়া আর অন্য কিছু খাইয়েছেন এই 6 মাসে। বুকের দুধ তো চলছে, কিন্তু তার সাথেও 6 মাসের মধ্যে অন্য কোটার দুধ ফুড জল টল এগুলা কিছু চলছে কিনা। এদের মধ্যে কতজন মা তার শিশুকে বোতলের মাধ্যমে খাইয়েছেন, কতজন মা 6 মাসে শিশুকে জল খাইয়েছেন। যদিও আমরা কি জানি যে 6 মাস পর্যন্ত মা শুধু ব্রেস্টফিডিংই করাবে, জলও খাওয়াবে না, তোলা দুধও খাওয়াবে না, বাইরের কোনো কিছু খাওয়াবে না। এরপর রয়েছে একজন অঙ্গনওয়াড়ি কর্মী হিসাবে মায়ের শুধুমাত্র বুকের দুধ খাওয়ানো কিভাবে নিশ্চিত করবেন। এটা আমাদের একজন অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য এটা নির্দেশিকা, যে আমরা কিভাবে একটা মাকে কনভিন্স করতে পারি, তার ফ্যামিলিকে কনভিন্স করতে পারি যে মা শুধুমাত্র
শিশুকে ব্রেস্ট ফিডিংই যেন করায়। প্রথম 6 মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর জন্য নিম্নলিখিত সময় পরামর্শ দেবেন। কি বলছে, জন্মের পরই মা যখন হাসপাতাল থেকে বাড়ি আসবে এবং বাড়িতে প্রসবের ক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি পরিদর্শন করবেন। প্রথম 6 মাসের প্রত্যেকটি টিকাকরণ ঠিক সময় নিতে হবে, এই পরামর্শ দেবেন। তো শুধুমাত্র ব্রেস্ট ফিডিং নিয়ে নয়, ইমিউনাইজেশন নিয়েও আমাদেরকে বলতে হবে। প্রতি মাসেই বাড়িতে পরিদর্শন করবেন এবং মাকে এবং পরিবারের অন্যদেরও পরামর্শ দেবেন। আরও কি বলেছে, প্রথম 6 মাসের মধ্যে মা এবং শিশু যতবার অসুস্থ হবে সেক্ষেত্রেও আমাদেরকে বারবার পরামর্শ দিতে হবে। পরামর্শ দেওয়ার সময় নিম্নলিখিত বিষয়গুলি মনে রাখতে হবে। সেখানেও অনেক কিছু বলে দেওয়া রয়েছে যে বুকের দুধ ছাড়া যেন মা শিশুকে অন্য কিছু না খাইয়ে থাকে, ঠিক আছে, বা খাইয়েছে কিনা সেটা জানা, যেটা আগে আলোচনা করা হলো। তো তোমরা যখন এই মেটেরিয়ালসের PDF পাবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, তখন এই জায়গাগুলো আরেকটু ভালো করে দেখে নেবে। এরপর রয়েছে যে 6 মাস পর্যন্ত শিশুদের শুধুমাত্র স্তন্যপান, এটা মায়েদের জন্য নির্দেশিকা, ঠিক আছে, যে মায়েরা, এটা এর আগেরগুলো গেল একজন অঙ্গনওয়াড়ি কর্মী নির্দেশিকা, এবার এগুলো বাকিগুলো যে পরে রয়েছে সেটা কিন্তু মায়েদের জন্য নির্দেশিকা রয়েছে। এখানে রয়েছে, দেখবে যে শিশুকে বোতলের দুধ যদি খাওয়ানো হয়, মানে কোনো মা যদি তার শিশুকে ব্রেস্ট ফিডিংয়ের জায়গায় ফিডিং বোতলে খাওয়ায়, তোলা দুধ খাওয়ায়, তাহলে সেক্ষেত্রে আমরা সেই মাকে কি পরামর্শ দিতে পারি সেটাও এখানটাতে ডিটেলসে বলা রয়েছে। এই পুরো আইএসসি মেটেরিয়ালসে যে একটা জায়গা আমার সব থেকে ভালো লেগেছে বা গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে সেটা হলো এই ছক। তো ব্যাপারটা হলো যে অনেকগুলো মিথ রয়েছে, অনেক ভুল ধারণা রয়েছে যে মায়েরা বাচ্চাদেরকে প্রপার ব্রেস্ট ফিডিং করায় না। তার প্রথম কারণ হচ্ছে যে শিশুটির জলের প্রয়োজন, কারণ গরম আবহাওয়া এবং তার তেষ্টা পেয়েছে বলে মা বুকের দুধের সাথে সাথে জলও খাইয়ে দিচ্ছে, মিষ্টির জল খাইয়ে দিচ্ছে, যেটা সম্পূর্ণ ভুল, যে বাচ্চার তেষ্টা মায়ের দুধেই মিটে যাচ্ছে। কিন্তু সত্যি এবং সঠিক পরামর্শ কি হবে এক্ষেত্রে, স্তন্য দুগ্ধ 9 ভাগ জল থাকে, ব্রেস্ট ফিডিংয়ে 9 ভাগ জল থাকে। যদি তোমার সন্তান তৃষ্ণার্ত হয় তাকে বেশি করে শুধুমাত্র বুকের দুধ খাওয়াও, এতেই শিশুর জলের প্রয়োজন মিটবে। তো এইরকমভাবে আরও বেশ কিছু পয়েন্ট এখানে রয়েছে যেগুলো ভুল ধারণা মানুষের মধ্যে গেঁথে রয়েছে, সেটাকে চেঞ্জ করতে হবে। আরেকটা পয়েন্ট আমি বলি, এখানটাতে বলেছে যে যদি আমাদের দুধ শিশুর জন্য পর্যাপ্ত না হয়, বাচ্চা যদি 1-2 মাসের থেকে ছোট হয়, তাহলে সেই কারণেও মায়েরা কি করে, তোলা দুধ খাইয়ে দেয়, জল খাইয়ে দিচ্ছে বা অন্য কিছু খাওয়াচ্ছে। তো সেখানে পরামর্শ হিসাবে বলেছে মায়েরা অনেক সময় সঠিকভাবে বাচ্চাদের স্তন্যপান করাতে পারে না। এই ধরনের মাদের আপনার সামনে বাচ্চাদের স্তন্যপান করানোর অনুরোধ করবেন, তাহলে পরে কি একজন অঙ্গনওয়াড়ি কর্মী দেখে বুঝতে পারবে যে মা ঠিকঠাকভাবে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাচ্ছে কিনা। কারণ বাচ্চাকে ধরার ব্যাপার রয়েছে, বাচ্চা কতটা সেই ব্রেস্ট ফিডিংয়ের নিপিলকে মুখে নিচ্ছে, ঠিক আছে, কিভাবে টানছে, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। মা কিভাবে কোন জায়গায় বসে বাচ্চাকে খাওয়াচ্ছে সেটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো পুরো আইসি মেটেরিয়ালসে এই জায়গাটা আমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এবং পাবলিকলিও ভীষণ ইম্পর্টেন্ট। তারপর বলেছে প্রথম 6 মাস শুধুমাত্র স্তন্যপান এত গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ, বুকের দুধে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি থাকে, এটা আমরা সবাই জানি। শিশুদের যথাযথ শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশ হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে, এটা একটা মাও জানে। যে মাকে বলতে যাবে সে মাও এই গুরুত্বটা জানে, কিন্তু তবুও সেই মা কিন্তু শোনে না। বুকের দুধে পর্যাপ্ত পরিমাণে জল থাকে, বুকের দুধের 10 ভাগের মধ্যে 9 ভাগই জল থাকে। যদি শিশুটি তৃষ্ণার্ত হয় তাহলে তাকে আরও বেশি পরিমাণে বুকের দুধ খাওয়ানো উচিত, এটাই একমাত্র খাওয়াতে হবে, এটাই সবচেয়ে নিরাপদ। বুকের দুধ খাওয়ানোর সময় কিছু লক্ষণ বলে দেওয়া রয়েছে। দুধ খাওয়ানোর সময় শিশুকে যতটা সম্ভব মায়ের শরীরের কাছাকাছি রাখার চেষ্টা করুন, যখনই শিশু চাইবে তখনই দুধ খাওয়ান। তো এই টাইমের অভাবের জন্য কিন্তু মায়েরা ব্রেস্ট ফিডিং করান না, এটাও একটা কিন্তু সমস্যা। এরপর আরও একটা গুরুত্বপূর্ণ পার্থক্য বা ছক বলতে পারো, পয়েন্ট বলো, যে দেওয়া রয়েছে যদি স্তনে দুধ জমে যায় তাহলে কি করা উচিত। এখানে একটা প্রশ্ন দেওয়া রয়েছে এবং তার এগেনস্টে বেশ কিছু পয়েন্ট আউট করে দেওয়া রয়েছে। বলছে যে দিদি, আমার ননদের 3 দিন আগে বাচ্চা হয়েছে এবং সে বুকের মধ্যে ফোলাভাব এবং ভারী ভাব এবং যন্ত্রণা অনুভব করছে, এরকম কেন হয়েছে দিদি। তো এরকম কেস কিন্তু এখন সচরাচরই আমরা দেখতে পাই, ঠিক আছে, নিজেদের পরিবারের মধ্যে দেখতে পাই, আমাদের আশেপাশে দেখতে পাই, আমাদের সেন্টার এরিয়ায় দেখতে পাই। তো এই জায়গাটাও ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তো এই জায়গাটাকেও তোমরা ভালো করে পড়বে এবং তার এগেনস্টে যে উত্তর দেওয়া রয়েছে যে এরকম হয় কারণ স্তনের নালীগুলোর মধ্যে দুধ জমে যায়, কারণ দুধ সম্পূর্ণভাবে নির্গত হয় না। যখন শিশু সঠিকভাবে দুধ খেতে না পারে তখনই এরকম হয়। তারপরে কি কি করা উচিত সে নিয়ে এখানটাতে বলা রয়েছে। তো এই হচ্ছে সম্পূর্ণ ব্রেস্ট ফিডিং রিলেটেড পয়েন্ট আউট। তো আমার কাছে এই ব্রেস্ট ফিডিংয়ের আইসি মেটেরিয়ালসে মোটামুটি সবটাই আমরা জানি,
বেশ কিছু জায়গাগুলো আমাদের কাছে ভীষণ ক্লিয়ার এত বছর এই কর্মসূত্রে যোগদানের পরিণামে বা থাকার সুবাদে। কিন্তু যে দুটো জায়গা আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা হলো সেই মিথ, মানে ভুল ধারণা যে মায়েরা বাচ্চাদেরকে কেন প্রপার দুধ খাওয়াচ্ছে না, ব্রেস্ট ফিডিং করাচ্ছে না, আর এই একটা প্রবলেম যেটা ব্রেস্ট ফিডিংটা জমে যায় এবং সেক্ষেত্রে ভীষণ মায়েরা পেন বোধ করে, বাচ্চাকে ঠিক মতন দিতে চায় না বা সেক্ষেত্রে আরও ইস্যু হয়ে যায়। তো তোমাদেরকেও আমি রিকোয়েস্ট করবো যে এই দুটো জায়গা তোমরাও ভালো করে দেখবে, কারণ এই দুটো সমস্যা আমাদের নিজের ব্যক্তিগত সমস্যা এবং নিজের বাড়িতেও রয়েছে, আশেপাশেও রয়েছে, যাতে আমরা অন্তত এই সমস্যাগুলোকে তাদেরকে কনভিন্স করতে পারি, আমাদের নিজেদের বাড়িতেও সেইগুলো প্রবলেম হলে কনভিন্স করতে পারি, সর্ট আউট করতে পারি। তার জন্য অন্তত এই দুটো জায়গা নিয়ে কালকের সুপুষ্টি দিবসে অবশ্যই বলবে তো পুরোটাই, কিন্তু জোর এই দুটো জায়গাতে। তো ভিডিওটাকে প্রচুর শেয়ার করবে, প্রচুর লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।